আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। একদিকে আইনি লড়াই চলছে, তার পাশাপাশি ডাক্তারি ছাত্রছাত্রীরা তার আন্দোলন চালাচ্ছে এবং সবথেকে বেশি প্রভাব পড়ছে বাংলার চিকিৎসা ব্যবস্থায় বলে ইতিমধ্যেই অভিযোগ ওঠা শুরু করেছে। যদিও আন্দোলনরত ডাক্তার ছাত্রছাত্রীরা জানাচ্ছেন যে তারা কোনো রকম চিকিৎসা ব্যবস্থার উপর কোনো প্রভাব তারা ফেলতে দেননি। এইসব নিয়ে আজকে আমরা খুব একটা ডিটেলে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণদা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। কি বুঝছেন, রাজ্যটা কি চলছে? রাজ্যে কয়েকজন মিলে একটু অশান্তি তৈরি করার চেষ্টা করছে। এতে বাম এবং অতি বামদের মানে ডাইরেক্ট সাপোর্ট আছে এবং বিজেপিরও সাপোর্ট আছে। 2024-এর নির্বাচনে দেখে নিয়েছে শূন্য হয়ে গেছে বামেরা, বিজেপিরও কমে গেছে। একটাই ঘটনা ঘটেছে, মর্মান্তিক ঘটনা, সেটার বিচার সবাই চাইছে। কিন্তু বাম অতি বামের সাহায্যে এবং বিজেপির সাহায্যে আজকে রাজ্যে একটা অস্বস্তিকর পজিশন, রাজ্যকে খারাপ বদনাম করার পজিশন, সরকারকে বদনাম করার একটা অপচেষ্টা, এটাই করা হচ্ছে, আর কিছু নেই। এটা কোনো ইন্ডিপেন্ডেন্ট সাধারণ মানুষের মুভমেন্ট নয়। সাধারণ মানুষ তো নেমেছে, আমি বলবো না যে একদম নয়। এখানে সাধারণ মানুষের মানে 9th আগস্টের যে ঘটনা ঘটেছে, যে মর্মান্তিক ঘটনা, এটা তো সবাইকার হৃদয়কে স্পর্শ করে গেছে। এটা তো ঘটনা, এটা তো না বললে তো হবে না, এটা ঘটনা ঘটেছে। 14ই আগস্টে মানুষ নেমেছিল, রাজনৈতিক রং না দেখে নেমেছিল, রাজনৈতিক রং দেখেনি, তার বিচারের জন্য নেমেছিল। তারপরও অনেক মানুষ নেমেছে রাজনৈতিক রং না দেখে। কিন্তু এই জায়গাটাকে রাজনৈতিকভাবে একটা সাহায্য নেওয়া হচ্ছে, কিভাবে রাজনৈতিকভাবে প্লয় তৈরি করে দেওয়া হচ্ছে, করে এটা রাজনৈতিক বেনিফিট নেওয়া হচ্ছে। যদিও কিছু অরাজনৈতিক মুখ দেখা যাচ্ছে, কিন্তু এদের পিছনে রাজনৈতিক লোকেদের ডাইরেক্ট সাহায্য আছে। কারণ আমরা দেখছি যে ডাক্তার, একটা জিনিস বলি, যে একটা জিনিস জেনে রাখো খুব পরিষ্কার, 34 বছরের বাম জমানাকে যে মানুষটি সরাতে পেরেছিল তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কেউ ভাবতেও পারেনি। 34 বছর চলে গেছে, 34 বছর পরে বাম জমানা শেষ হয়ে গেছে। 2011 থেকে 2024 এসে শূন্যে দাঁড়িয়ে গেছে বামেরা। এই জায়গাটা বামেরা কিছুতেই ভুলতে পারছে না। নন্দন কেন হাতছাড়া হবে? সেই নন্দনের দরজা বন্ধ করে কি সুন্দর সব আলোচনা হতো কত কিছুর সঙ্গে। এই দুঃখ কষ্ট কিন্তু অনেক অভিনেতা অভিনেত্রী গায়িকারা তারা কিন্তু ভুলতে পারছে না। আবার চাই। আচ্ছা কল্যাণদা, এই মুহূর্তে কলকাতা সহ গোটা রাজ্যের ডাক্তারি ছাত্রছাত্রীরা আন্দোলন চালাচ্ছে। তারা মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দিচ্ছেন আলোচনায় বসার, এবং তারা বলছেন লাইভ স্ট্রিমিং হবে। রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী বলছেন যে লাইভ স্ট্রিমিং হবে না। লাইভ স্ট্রিমিং হতে অসুবিধাটা কোথায়? প্রথমত আমি এই আন্দোলনটাকে মনে করি যে ডাক্তারদের যে আন্দোলন, সে আন্দোলন হচ্ছে অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক আন্দোলন। আমি বলবো না যে আন্দোলন করার অধিকার নেই, আমি বলছি আন্দোলন করার অধিকার আছে। কিন্তু এই অধিকার, এই সাংবিধানিক অধিকার, এই গণতান্ত্রিক অধিকার বা এই ফান্ডামেন্টাল রাইট ডাক্তারদের কাউকেই দেয় না যে অন্য লোকের সাংবিধানিক অধিকার বা কনস্টিটিউশনাল রাইটকে ডিস্ট্রয় করার। এদের আন্দোলনের চোটে আজকে কত মানুষ মারা গেছে, কত মানুষের ট্রিটমেন্ট হয়নি, তাদের ফিরে যেতে হচ্ছে। এরা কোন মানুষরা? এরা হচ্ছে পশ্চিমবাংলার গ্রাম গ্রামান্তর থেকে আসা গরিব মানুষ, কলকাতার এলিট ক্লাসের কেউ নয়। তাদের জন্য নার্সিং হোম রয়েছে। তাহলে তারা মানুষ, তাদের আন্দোলনের জন্য মানুষের ট্রিটমেন্ট হচ্ছে না, মানুষ মারা যাচ্ছে। আমারই ওখানে বিক্রমের মা কোন্নগরে যে থাকে, তার মা বলেছে 3 ঘন্টা ধরে, তার মা এবং ঠাকুমা বলেছে যে 3 ঘন্টা ধরে তারা ঘুরেছে, কোনো ডাক্তার আসেনি। এটা তাদের স্টেটমেন্ট। রক্ত 3 ঘন্টা ধরে বেরিয়ে গেছে, অ্যাক্সিডেন্ট কেস ছিল। পরবর্তীকালে 116 নম্বর রুমে ওদেরকে যেতে বলেছিল, সেখানে শুধু ব্যান্ডেজ লাগানো হয়েছে, ডাক্তাররা অ্যাটেন্ড করেনি। লাস্টে এক্সরে রুমে গিয়ে যখন মারা যায় তারপর ডাক্তার এসছে। এটা কি অধিকার যেখানে মানুষকে মেরে দেয়?
তুমি তো এসেছো মানুষ জীবন বাঁচানোর জন্য। তুমি এমন কোন কাজ কেন করবে? জীবন তোমাকে জীবন চলে যাবে। কিন্তু কল্যাণ তারা বলছে যে তারা তো ক্যাম্পাসে সেফ নয়, ডাক্তারি হাসপাতাল ওসব গপ্প বলে লাভ নেই। ক্যাম্পাসে সেফ নেই মানে এতদিন সেফ ছিল না, যেহেতু একটা ঘটনা ঘটেছে বলে। এবার বলুক ওই ডাক্তারদের কোন আত্মীয়া পশ্চিম বাংলার বুকে আর কবে ওই 9th আগস্টের পর কবে তারা আনসেফ ফিল করেছে সেটা বলুক না। তাদের কোন আত্মীয়া শিলতাহানি হয়েছে আর রেপ হয়েছে বলুক ওরা। 9th আগস্টের পর কোন হাসপাতালে কোন জায়গায় কোন মহিলা রেপ হয়েছে আর শিলতাহানি হয়েছে? ওটা একটা ঘটনাকে নিয়ে পড়ে থাকতে হবে, ধরে থাকতে হবে। এটার পিছনে রাজনৈতিক একটা চক্রান্ত আছে। ওই যে বলেছি মমতা ব্যানার্জিকে হটানো সম্ভব না, এটা ওরা বুঝে গেছে, এবং 2026-এও সম্ভব না, এটা ওরা বুঝে গেছে। তো কল্যাণদা এরা যেটা দাবিটা করছে সমস্ত দাবি মেনে নেওয়ার পাশাপাশি একটা জিনিস হচ্ছে লাইভ স্ট্রিমিং আপত্তি। এবারে বলো লাইভ স্ট্রিমটা কি কোন আইনমত? আর দে এন্টাইটেল টু গেট ইন ল? কোনো আলোচনায় কি লাইভ স্ট্রিমিং হয়? তুমি তো একটা অর্গানাইজেশনে কাজ করো, তোমার সঙ্গে তোমার মালিকদের অনেক সময় অনেক কিছু হতেই পারে, ডিফারেন্স অফ ওপিনিয়ন। সেখানে কি করো? মালিকদের সঙ্গে যারা আছে তাদের সঙ্গে তোমরা এমপ্লয়িরা বসো, ডিসকাশন করো, তাই তো? লাইভ স্ট্রিমিং হবে কি? কোন নেগোসিয়েশন, ইট ইজ এ নেগোসিয়েশন, ইট ইজ এ ডিসকাশন অ্যান্ড নেগোসিয়েশন। একে বলে বার্গেনিং ফোর্স। বার্গেনিং, লিসেন টু মি, বার্গেনিং এ লাইভ স্ট্রিমিং এটা শুনিনি কখনো। তাহলে তো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই তো আলোচনাটা করলে ভালো হতো। হোক না লাইভ স্ট্রিমিং এরপর থেকে প্রতিটি হাসপাতাল, প্রতিটি নার্সিংহোম, প্রতিটি জায়গায় 24 ঘন্টা লাইভ স্ট্রিমিং হোক। মানুষ বুঝতে পারবে, ডাক্তাররা বুঝতে পারবে, মানে মানুষ বুঝতে পারবে ডাক্তাররা তাদের ট্রিটমেন্ট দিতে পারলো কি দিতে পারলো না, রুগীর কি অবস্থা হলো জানতে পারবে। লাইভ স্ট্রিমিং আজ থেকে সমস্ত হসপিটালে শুরু করুক, সমস্ত জায়গায় শুরু করুক, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট এভরিওয়্যার। রুগীদেরও তো একটা যে প্রশ্ন থাকে যে আমার পেশেন্টটার কি হলো, তারা তো উত্তর পায় না ডাক্তারদের কাছে। তাদের তো কুকুর বিড়ালের মতো টিল করা হয়। তো লাইভ স্ট্রিমটা শুরু হোক না ওইখান থেকে। ওরা আজকে ডাক্তাররা বলুক আজ থেকে সমস্ত হাসপাতাল, সমস্ত জায়গায়, সমস্ত নার্সিংহোমে লাইভ স্ট্রিমিং আমরা শুরু করলাম, করুক। তুমিও যেমন ট্রান্সপারেন্সি চাইছো, মানুষও তো তোমার কাছে ট্রান্সপারেন্সি চাইবে ভাই। না, ওরা লাইভ স্ট্রিমিংটা চাইছে কেন? কি মানে তোমার কি মনে হয় যে লাইভ স্ট্রিমিং কেন চাইছে তো আমি বলতে পারবো না, কারণ এরা বলছে এর মধ্যে কোনো সৎ উদ্দেশ্য নেই। একটা লাইভ স্ট্রিমিং হলে কোনো কথাবার্তা তো হতে হবে। তুমি আমাকে একটা প্রশ্ন করছো, আমি তোমাকে প্রশ্নের উত্তর দিচ্ছি। তোমার প্রশ্নের আমি সবসময় এক নাও হতে পারে। আমি তোমার সঙ্গে প্রশ্নে যে কোনো একটা ঘটনা থেকে, যে কোনো একটা প্রশ্ন থেকে, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় পশ্চিমবাংলা একটা ঘটনা ঘটে যাবে, উইল টেক দি রেসপন্সিবিলিটি। ডাক্তার না পুলিশকে তখন রেসপন্সিবিলিটি নিতে হবে? ইজ ইট পসিবল? মানে আন্দোলন লাইভ স্ট্রিমিং ইজ এ ডিফারেন্ট। বলছে কোর্টে, এক্স্যাক্টলি বলছে কোর্টে লাইভ স্ট্রিমিং হচ্ছে, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক লাইভ স্ট্রিমিং হচ্ছে, এটা কেন হবে না? সেটা তো অন্য কিছু, সেটা তো একটা কন্ট্রোল জায়গা। এখানে তো আনকন্ট্রোলড এভরিওয়্যার, কেউ তো জানে না। ধরো লাইভ স্ট্রিমিং এর সময় কোনো একটা ডাক্তার যদি বাজে কথা মুখ্যমন্ত্রীকে বলে দেয়, তো আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা কি ছেড়ে দেবো নাকি তাকে? ছেড়ে দেবো? তোমার কাছে খারাপ লোক হতে পারে, আমার কাছে নেত্রী, কিন্তু এটুকু মনে রেখো আমরাও কিন্তু অনেক ধৈর্য ধরে শুনছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে বাজে কথা, কিন্তু একটা লিমিট আছে। আমরা কিন্তু শেষ হয়ে যাইনি পশ্চিম বাংলায়, শেষ আমাদের করতেও পারবে না। যে কোনো সময় যদি যে কোনো মুহূর্তে রিভোল্ট হয়ে যায়, তখন তার রেসপন্সিবিলিটি কে নেবে? হু উইল টেক দি রেসপন্সিবিলিটি? আমিও তো অনেক ধৈর্য ধরে শুনছি। আমার কাছে মমতা ব্যানার্জি আমার নেত্রী, আমার তার সম্বন্ধে আজে বাজে কথা বলছে, আমার সামনে এসে বলুক না কে বলছে। তোমাদের শিলেখানা সুর্পনখা কে আছে দেখি না, আমার সামনে এসে বলুন। কোন রাস্তায় দাঁড়াবেন বলুন, আমি যাচ্ছি। পশ্চিমবঙ্গে কল্যাণদা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের কোট আনকোট, বলছি সবাই না, যে আমরা বুদ্ধিজীবী সমাজ সিরিয়াল করে, টেলিভিশন সিরিয়াল করে, ফিল্ম করে, সাংস্কৃতিক ওয়ার্ল্ডে আছে, তারাও এই ঘটনা নিয়ে সরকারের বিরুদ্ধে ব্যাপক সোচ্চার হয়েছে। তারা সবাই না, তাদের একাংশ হতেই পারে, তাদের একাংশ হতেই পারে, আমি কোনো সেখানে বলতে পারি না, সবাই না, একাংশ।
সেই একাংশটা তো সবসময়তেই তো আমাদের এগেনস্টে, তাতে কি এসে যাচ্ছে? এই একাংশ কখন আমার ফেভারে এলো? এটা কি তৃণমূলের ভাবমূর্তিটাকে নষ্ট না না, করছে না? সেটা তো রাজনীতিতে হয়, রাজনীতিতে ভাব, এরা যে রাজনৈতিক ওয়েপন হিসেবে ইউটিলাইজ করছে। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি একটা ভিডিও, এই যে তোমাদের কি নাম, বিশ্ববিখ্যাত অভিনেত্রী শ্রীলেখা মিত্র, তার ল্যাঙ্গুয়েজ শোনো, তার ল্যাঙ্গুয়েজ শোনো মহিলাদের সম্বন্ধে। তোমরা তো পুরোটা ভিডিওটা তো দেখাতে পারবে না, তার ল্যাঙ্গুয়েজটা শোনো। তুমি নারীর অধিকার চাইছো, তুমি নারীর সম্মান চাইছো, এই তো নারীর সেফটি চাইছো। কি চাইছো সবচেয়ে বেশি? নারীর সম্মান, নারীর সম্মান, তাই তো? সেই নারীকে, কোনো এক নারীকে অসম্মানিত করছে কে? আরেকজন নারী, আর কয়েকটা অভিনেত্রী নারী। ইজ ইট অ্যাকসেপ্টেবল? কি ভাষা! এরা অভিনেত্রী, ছি! এ তো কেওড়াতলার শ্মশানে যেসব রাত্রিবেলায় মদ খেয়েছে যে ছেলেগুলো বসে থাকে বডি পোড়ানোর, তাদের চেয়েও অধম এরা। কি ভাষা শ্রীলেখা মিত্র! ভিডিও তো ঘুরছে। তার সহ অভিনেত্রীকে পর্যন্ত ছাড়ছে না। ছেড়ে দাও মমতা ব্যানার্জি, এই ভাষা! এরা সাংস্কৃতিক জগতের লোক। এদের দুঃখ কি জানো? এদের দুঃখ 2011 পর্যন্ত নন্দনে যাওয়ার খুব ছিল। ধুতি চাটা কত আর ধুতির খোঁট খোলা কত সে তো আমরা জানি। আহা, সেই দিন নেই আর গো, সেই অ্যাম্বিয়েন্স নেই, আবার যেতে পারছি না কল্যাণদা আরো নন্দনের সেই স্পেশাল ঘরে। আহা, সেসব দিন চলে গেছে, শুকনো হয়ে গেল। 13 বছর ধরে ড্রাই চলে গেল। এটা হয়? কল্যাণদা, একজন বাঙালি গায়ক অভিজিৎ, তিনি বলছেন যে বম্বেতে মানুষ ভালো আছে, কলকাতায় ভালো নেই। অভিজিতের সময় আমার ব্যক্তিগত পরিচয় ছিল, মানে আছে, বছর 4-5 আমার সঙ্গে দেখা হয়নি। অভিজিৎ কি খুব অভিজিৎ ভট্টাচার্য কি খুব মনে হচ্ছে যে খুব প্রাসঙ্গিক আজকে পশ্চিমবাংলার জন্য? ও বোম্বেতে থাকে, ঢাক পাক বাজিয়ে গান টান করে, দুর্গাপুজো করে, ঠিক আছে। মানে এগুলো কি সামগ্রিকভাবে রাজ্যের ভাবমূর্তিটার উপর একটা, রাজ্যের ভাবমূর্তি নষ্ট করার জন্য চেষ্টা হচ্ছে। অভিজিৎ তো বিজেপির জন্য করেছিল ইলেকশনে, এগুলো ভুললে হবে। অভিজিৎ তো বিজেপির ওই যে সব কি সব গান টান হয় তা তো গেয়েছে। আজকে ভারতবর্ষের স্পেশালি বাঙালিদের ক্ষেত্রে তারা ডিভাইডেড ইন সো মেনি পলিটিক্যাল পার্টিস, এই জায়গাটা মেনে নিতে হবে। সে রাজনৈতিক, আমি ডাইরেক্ট রাজনীতি করে, কেউ ঘোমটার আড়ালে রাজনীতি করে, ইনক্লুডিং তোমার গভর্নর ঘোমটার আড়ালে রাজনীতি করে, আমি ডাইরেক্ট রাজনীতি করি। কিন্তু এরা ডিভাইডেড, কেউ তৃণমূলপন্থী, কেউ বামপন্থী, কেউ অতি বামপন্থী, কেউ ভারতীয় জনতা পার্টিপন্থী। এবং বাঙালি চিরকালই রাজনীতির মধ্যে তাদের একটা পার্টিসিপেশন আছে। আমি খারাপ না, এটা ভালো, ইটস গুড। বিরোধী শক্তি যত বৃদ্ধি পাবে সারা ভারতবর্ষ জুড়ে, তত গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে, শাসক তত সজাগ হবে। কিন্তু এই শাসকের প্রসঙ্গে কল্যাণদা, আরজিকর ইস্যুতে আপনাদের দল অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যে খুব ডিফেন্সিভ হয়ে গেছে। না, এটা তো আমাদের দল মুশকিল হয়েছে কিনা, তো আমাদের দলে 2011 থেকে যারা মন্ত্রী হয়েছে 2024 পর্যন্ত, তারা যেন মন্ত্রী হওয়ার জন্যই জন্মেছিল তৃণমূলে। তারা মন্ত্রী হওয়ার জন্যই জন্মেছে, তাদের চর্বি টর্বি অনেক হয়ে গেছে। তারা খারাপ সময় তাদের কখনো দেখা যাবে না। তোমার মনে আছে 2021-এর আগে 2020-তে যখন অনেকে চলে যাচ্ছিল, যখন শুভেন্দু চলে গেল, তখন আমি যাইনি, যাবে করছে, আমি তখন প্রথম কিন্তু মুখ খুলেছিলাম। তখনকার কোনো মন্ত্রীরা মুখ খুলেছিল? তখন শুভেন্দুকে তেল মারার জন্য সব ব্যস্ত ছিল। এরা কখনো দুঃসময় কখনো কোনো দিন আসেনি। এরা সব সুসময়ের জন্য বসে থাকে, আর সুসময় আসবে, দিদিকে ঘিরে 5-6 জন, তাও 4-5 জন ঘুরে ঘুরে বেড়াবে। তখন অন্য কেউ কথা বলতে গেলে 2-1 তো আছে একদম মানে কনুয়ে করে উত্তর মেরে পার্টি দেবে। যাকে অন্য সময় অন্য প্রতিদিন দেখা যায়, যে কথা বললে সবচেয়ে বেশি
অসুবিধে, ধর্ম নিয়ে অসুবিধে, দেশ নিয়ে অসুবিধে, পশ্চিমবাংলা চালানো নিয়ে অসুবিধে, সেও চুপচাপ। ডক্টর স্ট্রাইকের ব্যাপারে কোনো কেউ মুখ খুলছে না, কিন্তু আমি মুখ খুলে যাব। লেট মি রিমেন অ্যাজ এ সোল ভয়েস, আই ডোন্ট মাইন্ড ফর দ্যাট। আমার সমালোচনা যাই হবে হোক। এই ডক্টর স্ট্রাইক ইজ এ ভায়োলেশন অফ আর্টিকেল 21 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। না, তৃণমূলের নেতৃত্বের এই অবস্থানটা তোমাকে, আমি জানি না, আমি আমি সবাইকার সঙ্গে অত আমার কন্ট্যাক্ট থাকে না। আমার সঙ্গে দিদির সঙ্গে কন্ট্যাক্ট থাকে, অভিষেকের সঙ্গে মাঝে মাঝে কথা হয় আমার। আমি তো কাউকে বলবো না, কিন্তু দেখছি, আমি কাউকে দেখতে পাচ্ছি না মাঠে। আমি তো বলছি এরা মন্ত্রী হওয়ার জন্য জন্মেছে, শুধু মন্ত্রী থাকবো। দিদি তো সেদিনকে বাইরে ছিল তো, যেদিকে ঘটনা ঘটেছে দিদি তো সেদিন বাইরে ছিল, দিদি তো তাই বলেছে। MOS চন্দ্রিমা ভট্টাচার্য তো কলকাতায় ছিল, যায়নি কেন? 6খানা 7খানা মিনিস্ট্রি নিয়ে উঠতে চলতে পারছে না। যখন লয়ে ছিল ল ডুবিয়েছে, এখন যেখানে যেখানে আছে তাও ডুবিয়েছে, কিন্তু দিদি তাদের রাখবে, সেটা অন্য কথা। ল ডিপার্টমেন্ট শেষ হয়ে গেছে, দিদি তাকেই রাখবে, এ দিদির ব্যাপার। দিদি বরঞ্চ বুঝে নি কারা দুঃসময় থাকে, কারা দুঃসময় থাকে না। দিদি বুঝে নি কোন কোন মন্ত্রীগুলো সত্যি সত্যি তাদের মধ্যে পদার্থ আছে কি না পদার্থ আছে, দিদি বুঝে নি। দিদিরা বলবে সেটা ফাইনাল। বললাম তো, দিদি বলুক না, 1 মিনিট লাগবে আমার ছেড়ে দিয়ে চলে যেতে। দিদির জন্যই রয়েছে, কিন্তু দিদিকেও বুঝতে হবে, সময় এসছে দিদিও বুঝুক। এটা কোনো প্রতিবাদের কথা না, এটা একটা অভিমানের কথা। 1984 সাল থেকে মমতা ব্যানার্জির সঙ্গে আছি, অনেক লড়াইয়ের আমি সাথী। আমি রিজানুর রহমান মামলা করার সময় আজকেরই কলকাতার কোন এক পুলিশ অফিসার আমাকে মারতে চেয়েছিল। এরা কি আন্দোলনের কথা বলছে বলতো? আর সে বড় জায়গায় রয়েছে। ভিকিরি পাসওয়ান থেকে মামলা করেছি, থ্রেট খেতে, CPM এর থ্রেট খাইনি। রিজানুর রহমানের বুদ্ধদেব ভট্টাচার্য তার পুলিশ দিয়ে আমাকে মারতে চায়নি। আমার ছেলে তখন ছোট সাউথ পয়েন্ট থেকে তুলে নিয়ে যাবে। CPM এর কাছে কথা আমাকে শুনতে হবে না, এদের কাছে গণতন্ত্রের কথা শুনতে হবে না। এরা দানব। কলনা, আমি একটা খুব বিশেষ একটা স্পেসিফিক ইস্যুতে আসতে চাই। সেটা হচ্ছে যে ডাক্তারদের যারা আন্দোলন চালাচ্ছেন, সুপ্রিম কোর্ট সেদিন নির্দিষ্ট নির্দেশ দিয়ে দেওয়ার পর এটা কি আদালত অবমাননা হচ্ছে? না, এটা আদালত অবমাননা হচ্ছে না। কারণ সুপ্রিম কোর্ট প্রথমে বলেছিল যে ওরা কাজে জয়েন করুক, আর রাজ্য সরকার যেন কোনো পদক্ষেপ না নেয় তাদের বিরুদ্ধে, এইটা দিয়েছিল। সুপ্রিম কোর্ট আশা করেছিল ওরা কাজে জয়েন করবে, সুপ্রিম কোর্ট বলছে। কিন্তু তারপরেও জয়েন করেনি। লাস্ট অর্ডারে সুপ্রিম কোর্ট কি বললো? সুপ্রিম কোর্ট বললো এবারে তারা যদি ওই বিকেল 5টার মধ্যে, মঙ্গলবার বিকেল 5টার মধ্যে যদি জয়েন না করে, রাজ্য সরকারের লিবার্টি রয়েছে টু টেক স্টেপস। এখন রাজ্য সরকারের সেটা কি স্টেপ নেবে না নেবে রাজ্য সরকার, কিন্তু সুপ্রিম কোর্ট বলে দেয়নি যে তোমাকে বিকেল 5টার মধ্যেই জয়েন করতে হবে। জয়েন করো, না হলে রাজ্য সরকার না, তোমার 5টার মধ্যেই জয়েন করতে হবে, এবং তুমি যদি জয়েন না করো তাহলে এই করব। কোর্টের নির্দেশ না, কোর্ট ছেড়ে দিল রাজ্য সরকারের। তাই জন্য এটা আদালত অবমাননা হলো না, আদালতকে অপমান করা হলো। ভারতবর্ষের বিচার ব্যবস্থা, তুমি যদি আন্দোলনে বিশ্বাস করো, নকশাল আন্দোলনের কথা বলছি না আমি, নকশালরা তো বলেছিল যে ভারতবর্ষের পার্লামেন্ট তো শুয়োরের কোয়ার। এই CPMই তো বলেছিল নেতাজি সুভাষচন্দ্র বোস হচ্ছে তেজোর কুকুর। যাদের কোনো স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যাদের কোনো কন্ট্রিবিউশন নেই, তারা এখন আজাদির গান গাইছে। তোমার এইবারে হচ্ছে যদি সেই জন্য এটা কন্টেম্প্ট হলো না, অপমান করা হলো। তুমি একটা আন্দোলন, তোমাকে তো ভারতবর্ষের স্ট্রাকচারটাকে তো মানতে হবে, শ্রদ্ধা জানাতে হবে। আমাকে তো একটা না একটা জায়গায় রেসপেক্ট করতে হবে, প্রাতিষ্ঠানিক হায়ারার্কিটাকে রেসপেক্ট তো আমায় করতে হবে। আমার যতই অভিযোগ থাকুক না কেন, আমাকে তো দিদির প্রতি আমার রেসপেক্টটা তো রাখতে হবে রে ভাই। বিকজ হি ইজ দ্য লাস্ট ওয়ার্ড পার্টির মধ্যে, আমি বলছি।
তো এইটা কি একটা সুপ্রিম কোর্টের পরেও ভবিষ্যতে এরকম অনেক কিছু ঘটনা রয়েছে, এটা কি একটা দৃষ্টান্ত হয়ে গেল যে সুপ্রিম কোর্টকেও এরকম একটা অপমান করা যায়, অনেকে বলছে? এটা তো করলো, এবার সুপ্রিম কোর্ট কি করবে না করবে তো সুপ্রিম কোর্টের ব্যাপার, আমি তো সেটা তো বলতে পারবো না। এটা ভুল হলো। যারা ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামোটাকে মানবে, আন্দোলনের মাধ্যমে ঠিক হয়, তারা ভারতবর্ষের যেগুলো কনস্টিটিউশনাল বডি আছে, স্পেশালি জুডিশিয়ারি, দ্যাট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বডি, অল টুগেদার ইন্ডিপেন্ডেন্ট বডি, তার হায়েস্ট, এটা তো মানতে হবে যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নিজের সোমোটে যে জিনিসটাকে নিয়েছে, এটা তো মানতে হবে। তখন তো তোমরা তো খুব তার প্রতি কনফিডেন্স দেখালে। কিন্তু যদি এরা মনে করে যে এরা যা বলছে তাই সুপ্রিম কোর্ট করবে, তাহলে এরা ভুল করছে। কারণ আমরা খুব শেষ পার্টে চলে এসেছি। একটা অংশ আবার এটাও বলছে যে এই যে রাজ্য সরকার দাবি করছে 23 জন 27 জন 28 জন বিভিন্ন সময় মারা গেছে, আমাদের ক্যামেরাতেও ধরা পড়েছে যে তারা বলছে যে আমরা ডাক্তারদের হেল্প পেলাম না। কিন্তু অনেকে বলছে যে রাজ্য সরকার তো মেডিকেল রিলেটেড একাধিক ইস্যুতে কেন্দ্রকে তার রিপোর্টই দেয় না, তারা কিভাবে বলছে যে কিসের ভিত্তিতে বলছে 23 থেকে 28 জন মারা গেছে? সম্পর্ক আছে, তারা বলছে 23 থেকে 28 জন মারা গেছে, কিসের ভিত্তিতে বলছে? তার সঙ্গে তুমি যে কেন্দ্রীয় রিপোর্টের সঙ্গে তো এই ইস্যুটার সম্পর্ক নেই। আমি অন্য ক্ষেত্রে বলতে পারবো না। কোন্নগরের ক্ষেত্রে বিক্রমের মৃত্যু, তার মা আমাকে হাত ধরে, ভাই আমি জনপ্রতিনিধি, তাদের নির্বাচনে তো আমি জিতেছি, আমি তো মানুষকে বলেছি আপনার লড়াইটা আমি শুধু পার্লামেন্টের মধ্যে নয়, পার্লামেন্টের বাইরেও লড়বো। তবে না মানুষ আমাকে ভোট দিয়েছে, 1,75,000 ভোটে জিতিয়েছে। সিপিএম এর প্রার্থিত্ব জামানত বাজেয়াপ্ত করেছে, বিশ্বাসটা তো রেখেছে। সেই বিশ্বাসটা তো আমার একটা কর্তব্য আছে। আমি গেছি, সে তো আমাকে বলছে যে 3 ঘন্টা ধরে কোনো ট্রিটমেন্ট করেনি, ওরা ওই ঠেলাতে করে এক ঘর থেকে আরেক ঘর ঠেলে ঠেলে, মানে ওই বিক্রমের মা এবং ঠাকুমার বয়সটা বোঝো, কেউ হেল্প করতেও আসেনি, মাঝে একটা ছেলে নাকি হেল্প করতে এসছে, তা বলছে যে কিছু ট্রিটমেন্ট হয়নি। এরা কি বলছে না আমরা ট্রিটমেন্ট করেছি, তাই তো, এই কাগজ আছে, ঠিক তো, তারা একটা ডিসপিউট দাঁড়ালো। দিস এ ম্যাটার অফ ইনভেস্টিগেশন, ইট নিডস এ ম্যাটার অফ ইনভেস্টিগেশন। সেই ইনভেস্টিগেশন করতে হবে। ইনভেস্টিগেশন করতে গিয়ে যে দরকার হয়, যখন কনফ্রন্টেশন হচ্ছে, কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার তাদের, ডাক্তারদের। অফকোর্স, ওয়াই নট? ডাক্তার বলে কি তারা কি সবকিছু ঊর্ধ্বে উঠে গেল নাকি? Where a custodial interrogation is needed, there the custodial interrogation must be. মানে কি বলছো কল্যাণদা, যারা অভিযোগ তুলছে তারা যদি থানায় অভিযোগ কমপ্লেন করেছে, কেন স্টেপ নেওয়া হচ্ছে না? সরকারের তো বিচার করা উচিত এখন। Why the DG is sitting silently? Is a completely non-cognizable case, medical negligence, non-bailable. বাট কাদের বিরুদ্ধে? কোন ইন্ডিভিজুয়াল না, ডাক্তারদের বিরুদ্ধে, আরজিকর প্রতিষ্ঠানের বিরুদ্ধে, এবং সেখানে সেদিন ডাক্তারদের রাখতে হবে। এবং এই যে জুনিয়র ডাক্তাররা ইনডিরেক্টলি তাই করলো, আর দে ইনডিরেক্টলি অ্যাবেটেড টু দি অফেন্স। ডাক্তার বলে কি যা ইচ্ছে তাই নাকি? যা ইচ্ছে তাই করে দেবে নাকি? আজ তুমি বলো তো, আজ যদি এই যে একটা গরিব ড্রাইভার মারা গেল, আজ যদি সারা পশ্চিমবাংলায় সমস্ত ড্রাইভাররা স্ট্রাইক করে দেয়, তাহলে কি হবে? মানে পশ্চিমবঙ্গে এসমা জারি করার মতো অবস্থা তৈরি হয়ে গেছে। এসমা সেটাতে সরকার তার সহনশীলতা দেখাচ্ছে বলে তাই জন্য এদের বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না। সুপ্রিম কোর্ট দেখুক, সুপ্রিম কোর্ট তো প্রোটেকশন দিয়েছিল, সারা বিশ্ব দেখুক, এই তো ডাক্তারদের সমস্ত রোল দেখুক। কল্যাণ, আমার লাস্ট আমায় কিন্তু একটা জিনিস রজত, আমার সমালোচনা 1000টা হোক, আমার তাতে কিছু এসে যায় না। ভয়েস আমার একটাই থাক, তাতে কিছু এসে যায় না। মানুষ আমার সঙ্গে আছে, আমি তো দেখে নিচ্ছি কালকে মিছিলে। এই প্রোটেস্ট আমি করবই। কল্যাণ, আমার লাস্ট প্রশ্ন, জহর সরকারের রেজিগনেশন ফ্রম রাজ্যসভা, এটা তুমি, তোমার কি মনে হয় জহর সরকার রেজিগনেশন দিল কি না দিল তার কোনো ইম্প্যাক্ট বাংলার মানুষের কাছে আছে? হ্যাঁ, কজন লোক জহর সরকারকে চেনে বলো তো পশ্চিমবাংলায়? কলকাতা ওরিয়েন্টেড কিছু লোক আছে, তারা চেনে, আর আমলারা চেনে। বাংলার মানুষকে জিজ্ঞেস করো তো কে জহর সরকার। রাজ্যসভায় যতগুলো রয়েছে তারা কজনকে বাংলার মানুষ চেনে, জিজ্ঞেস করো তো। জহর সরকারের কি রোল ছিল ভাই 2024-এর ইলেকশনে? তুমি বলতে পারো আমাকে? বলতে পারো?
এই যে রাজ্যসভার এতগুলো মেম্বার রয়েছে, ডেরেক বাদ দিয়ে আর কোন রাজ্যসভার মেম্বারদের রোল ছিল বলো তো আমাকে? কটা দিন কটা ক্যান্ডিডেটের কাছে ঘুরেছে, কটা দিন জেলায় গেছে বলতে পারো আমাকে? 2021-এ দিয়েছে, দেখেছিল কি দায়িত্ব পালন করেছে তারা? তারা নিজেরা সব বড় বড় বক্তৃতা মারে, রাজ্যসভায় গিয়ে বক্তৃতা দেয় আর বাড়ি ফিরে চলে আসে। কটা সাধারণ মানুষ তাদের কাছে মেডিকেল সার্টিফিকেট নিয়ে যে দেখাও তো আমাকে, বলুক না আমাকে, লিস্টটা দিক না। মানে তৃণমূল এখন আইসক্রিম খাওয়া লোকে ভিড় হয়ে গেছে। হ্যাঁ, তৃণমূল 2011-র পর থেকে 2011-র পর থেকে 2011-র ঠিক একটু আগে থেকে শুরু হলো, তখন থেকে কতজন বেশ কিছু লোক চলে এলো, তারা শুধু ভোগ করার জন্য এসছে তৃণমূলে। ভোগ ভোগ আর ভোগ, আর জ্ঞান, বড় বড় জ্ঞান দেবে সব, ইতিহাস বলবে, ভূগোল বলবে, ইংরেজি বলবে, সে এমন বলবে যে মারাত্মক ব্যাপার। মানে এত বড় মানে তৃণমূলের এমপি না অত বড় পণ্ডিতই যেন জন্মাতো না, তারা কেউ নামই চিনত না, যে উনিরা যে অত বড় পণ্ডিত তাদের জানতাম না। আর জর্জ সরকার তো অনেকদিন তো আইএএস ছিল, কি করেছিল? বাম জমানে তো আইএএস ছিল, তো ছিল কি না? বুদ্ধবাবুর না প্রাইভেট সেক্রেটারি কি সেক্রেটারি ছিল তো, রাইটার্স বিল্ডিং তো বসতো তো, কালচারাল কি সেক্রেটারি। হ্যাঁ, হয়নি ইস্যু? বিকিনি পাসওয়ান থেকে পর ইস্যু হয়ে গেছে। কোথায় ছিল সেদিনকার আইএস আইএফএস অফিসাররা বাম জমানায়? অত্যাচার আমাদের ওপর হয়নি, তখন জর্জ সরকার মুখ খোলেনি কেন? হোয়াই হি ডিডন্ট রিজাইন? বিকিনি পাসওয়ানকে ওইভাবে যখন মারা হলো, কেন রিজাইন করেনি? ওর বিবেক যদি অত স্বচ্ছ হয়ে থাকে, হোয়াই হি ডিডন্ট রিজাইন? ছোট আঙাড়িয়াতে যখন 5 জন মুসলিমকে যে ঘরে ঢুকে পুড়িয়ে দেওয়া হলো, তখন কেন রিজাইন করেনি? কেন রিজাইন করেনি 2007 নন্দীগ্রামের সময়? আজ টিআরপি পাওয়ার জন্য কি কন্ট্রিবিউশন আছে? সুখের পায়রায় তৃণমূল একদম। শোনো ভাই, আমাদের চলে যেতে হয়, আমরা চলে যাব, কোনো অসুবিধা নেই। নতুনরা যারা এলো তারা কি করলো এই দিনে, তাই আমার দেখা। নতুনরা কি করলো তাই দেখতে চান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণদা যেমন মনের কথা বলেন, খোলাখুলি বলেন, আজকে আমাদের সামনেও তিনি তার মনের কথা খুলে ধরলেন, কিন্তু তার পাশাপাশি আইনের কথাও তিনি বললেন খুব ক্যাটাগরিক্যালি। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের জানালেন যে আন্দোলনরত ডাক্তারি ছাত্রছাত্রীরা তারা আদালত অবমাননা করছে না, তাদের দ্বারা আদালতের অপমান হচ্ছে। এবং অ্যাট দ্য সেম টাইম তিনি এটাও খুব ক্যাটাগরিক্যালি বলে দিলেন যে লাইভ স্ট্রিমিংয়ের দাবি ছেড়ে দিয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের আবার চিকিৎসা পরিষেবা চালু করা উচিত, নচেত এমন পরিস্থিতি যেন না তৈরি হয়ে যায় যে তাদের বিরুদ্ধেই এবার আইনানুগ ব্যবস্থা নিতে হয়। এনকেটিভি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কল্যাণদা, আপনাকেও অসংখ্য ধন্যবাদ।